আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কায়সার হোসেন জাস্টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব দণ্ডবিধি নিয়ে। দণ্ডবিধি ১৮৬০ সালের একটি আইন। এটি ৫১১টি ধারা রয়েছে এতে এবং এই দণ্ডবিধির ২৩টি অধ্যায় রয়েছে। আমি সংক্ষেপে দণ্ডবিধির শুধু মৌলিক বিষয়গুলো আলোচনা করব। যেমন দণ্ডবিধির যে ২৩টি অধ্যায় রয়েছে, এই অধ্যায়গুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে পানিশমেন্ট নিয়ে। সেখানে বলা আছে পানিশমেন্ট হচ্ছে কয়েক রকমের হয়, যেমন জেল অথবা কারাবাস। এছাড়া বলা আছে অর্থদণ্ডের কথা, মৃত্যুদণ্ডের কথা, যাবজ্জীবন কারাদণ্ডের কথা, নির্জন কারাবাস, অর্থাৎ কিছু অপরাধের ক্ষেত্রে নির্জন কারাবাস দেওয়া যায়। তারপর এখানে পেনাল কোডে একটা বিশাল একটা অধ্যায় আছে ৭৬ ধারা থেকে নিয়ে ১০৬ ধারা। সেখানে বলা আছে অপরাধের সাধারণ ব্যতিক্রম। এই বিষয়টা সবারই জানা প্রয়োজন যে অপরাধের সাধারণ ব্যতিক্রম হলো এরকম যে অপরাধ করলেও অপরাধ হয় না। সেগুলো কি কি সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যেমন আইনের বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে, আমি যদি সেই ভাষাটা একটু পড়ে শোনাই। আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কাজ, এটা অপরাধ না। ঠিক এভাবে একটা মানুষ কিন্তু পড়লে সহজে বুঝতে পারবে না। এই জন্যই আইনজীবী হিসাবে আমার দায়বদ্ধতা থেকে আমি এটাকে আলোচনায় নিয়ে আসছি, যেন সাধারণ মানুষ সহজেই একটা কমন একটা ধারণা পায় আইন সম্পর্কে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি দণ্ডবিধি আলোচনা করছি। এখন আমি যদি এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আইন বলে বাধ্য কখন মনে করবে মানুষ? যখন সে সরকারি চাকরি করবে বা আইন তাকে অধিকার দিবে একটা কাজ করার। যেমন পুলিশ অফিসার আমাকে বলল অমুক আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। এখন সে যদি অপরাধী নাও হয় সেটার জন্য পুলিশ অফিসার দায়ী হতে পারে, কিন্তু আমার কোনো অপরাধ হবে না। আমি যদি বিচারক হই, বিচার কাজ প্রয়োগ গেলে আমি যে কাজটা করব তা কোনো অপরাধ না, কারণ আমি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবো। আমার কাজের মধ্যে সাক্ষ্য প্রমাণ যা পাবো তা যদি ভুলও হয়, সেক্ষেত্রে আমার কাজ আমি যদি ইন গুড ফেইথ এবং ন্যাচারাল জাস্টিস প্রয়োগ করে করি, আমার কাজ অপরাধ নয়। এবং আদালতের রায় বাস্তবায়নে কৃত কাজ, আমি একটা ডিগ্রি পেলাম, সেই ডিগ্রি জায়গা দখল করতে গেলাম, সেক্ষেত্রে আমি আরেকজনকে বেদখলও করলাম, সেটা অপরাধ হবে না, কারণ আমি আদালতের রায় বাস্তবায়নে সেই কাজটা করেছি। এবং আদালতের কোনো কর্মচারীও যদি সেটা করে, পুলিশ যদি সেটা করে, যে কোনো ব্যক্তি যাকে আদেশ করা হয়েছে সে করে, তার কাজটা অপরাধ হবে না। এবং আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে সেটা অপরাধ হবে না। আইনানুগ কাজে যদি দুর্ঘটনাও ঘটে, সেটা অপরাধ হবে না। সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। ৯ বছরের কম বয়স্ক শিশু যেহেতু পরিণত মস্তিষ্কের অধিকারী না, তার কাজ অপরাধ না। আর যেই অপরাধের সম্পর্কে একটা স্পেসিফিক জ্ঞান থাকতে হয়, সেই জ্ঞানটা যদি না থাকে তাহলে ৯ এর ঊর্ধ্বে কিন্তু ১২ বছর পর্যন্ত শিশুর কাজও অপরাধ নয়। পাগল ব্যক্তির কাজ অপরাধ হবে না। এবং কাউকে ইচ্ছার বিরুদ্ধে যদি কাউকে নেশাগ্রস্ত করা হয় তাহলে তারও কাজও অপরাধ হবে না। অন্য ব্যক্তির কল্যাণার্থে কৃত কাজ অপরাধ হবে না। এবং যেখানে উভয়েরই সম্মতি আছে, যেটা বৈধ একটা কাজ, যেখানে উভয়েরই সম্মতি আছে সেখানে আবার রিস্ক আছে, কিন্তু সেখানে সেটাতেও অপরাধ হবে না। সেটা কি? যেমন খেলাধুলা, খেলাধুলার মধ্যে দুর্ঘটনা ঘটে আঘাত পাওয়ার রিস্ক থাকে, ঝুঁকি থাকে, কিন্তু সেখানে কোনো অপরাধ হবে না, কারণ যদি কোনো বৈধ খেলার মধ্যে গিয়ে কেউ আঘাত পায় একজন আরেকজনের দ্বারা, এটা কিন্তু তার অপরাধ হবে না যে সে তাকে মেরেছে, যদি তার ভিন্ন ইন্টেনশন না থাকে। এরপরে আমরা আছে, এটা আলোচনা করব ৯৬ থেকে ১০৬ আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার সম্পর্কে বলা আছে যে আত্মরক্ষার অধিকার দুই রকমের, দেহ এবং সম্পত্তি। দুই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তবে আত্মরক্ষার অধিকার কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রয়োগ করা যায় না। যদি মৃত্যুর এবং গুরুতর আঘাতের আশঙ্কা হয় তাহলেই শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, অন্যথায় কিন্তু আত্মরক্ষার অধিকার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োগ করা যায় না। এবং আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু মৃত্যু ঘটানোর অধিকার আছে মানুষের, এবং সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। সেগুলো আছে দেহের ক্ষেত্রেও আছে, সম্পত্তির ক্ষেত্রে। আত্মরক্ষার অধিকারটা মানুষ প্রয়োগ করবে কখন? যখন তার দেহ বা সম্পত্তির বিরুদ্ধে আক্রমণ আসবে। এখন ১০০ ধারাতে আছে, যদি আমরা একটু সংক্ষেপে বলি, যে আত্মরক্ষার অধিকার দেহের ক্ষেত্রে কখন মৃত্যু ঘটানোর অধিকার দেয়, যখন আক্রমণটা এরকম হবে যে মৃত্যুই একমাত্র পরিণতি, এমন এমন আতঙ্ক সৃষ্টি হবে
সবসময় আতঙ্ক সৃষ্টি হইতে হবে যে মৃত্যুই একমাত্র পরিণতি, এমন আশঙ্কায় যদি হয় আক্রান্ত ব্যক্তির, তাহলে কিন্তু আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে মেরে ফেলতে পারবে, এবং আইন এটা এই অনুমতিটা তাকে দিয়েছে। এবং মৃত্যুর একমাত্র পরিণতি এমন আশঙ্কা হয় নাই, কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত হবে সে, এই ব্যাপারে সে নিশ্চিত। আক্রমণটা এরকম ধরনের যে সে যে আক্রান্ত ব্যক্তি সে মনে করছে অবশ্যই সে যদি মারাও নাও যায় সে গুরুতর আঘাত পাবে, তাহলেও কিন্তু সে আক্রমণকারীকে মেরে ফেলতে পারবে। ধর্ষণের অভিপ্রায়ে যদি কাউকে আক্রমণ করা হয় তাহলে কিন্তু মহিলা ওই আক্রমণকারীকে, এমনকি পুরুষও অপ্রাকৃত কামলা লালসা চরিতার্থ করার ক্ষেত্রে আক্রমণকারীকে মেরে ফেলতে পারবে। এছাড়া কাউকে যদি কিডন্যাপিং করা হয়, অ্যাবডাক্ট করা হয়, অর্থাৎ অপহরণ বা অপবাহন করার অভিপ্রায়ে যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু সে আক্রমণকারীকে মেরে ফেলতে পারবে। এবং সে যদি মনে করে আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয় নিতে পারবে না, এমন ভাবে তাকে আক্রমণ করা হয়েছে, তাহলেও কিন্তু সে আক্রমণকারীকে মেরে ফেলতে পারবে। এছাড়া 103 ধারায় আছে যে কখন সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়। এখানে চারটি পয়েন্ট আছে, চারটি গ্রাউন্ডে আক্রমণকারীকে মেরে ফেলা যাবে সম্পত্তি রক্ষার্থে। যদি আক্রমণকারী দস্যু হয়, দস্যুতা করে, এবং তাহলে দস্যু দলকে মেরে ফেলা যাবে। আক্রমণকারী যদি অপতি গৃহ প্রবেশ করে তাহলে তাকে মেরে ফেলা যাবে। আক্রমণকারী যদি মানুষের বসবাসের স্থান, দোকান, তারপর তাঁবু, গোডাউন, এসব জায়গায় আগুন লাগিয়ে ক্ষতি সাধন করে, সে শুধু ক্ষতি সাধন করে নাই, আগুন লাগিয়ে ক্ষতি সাধন করে, তাহলে তাকে মেরে ফেলা যাবে। অর্থাৎ এরকম ক্ষতি সাধনকারীকে মেরে ফেলার অনুমতি আছে, এবং সেটা কিন্তু কোনো অপরাধ হবে না। এছাড়া আরেকটা আছে চুরি করা অবস্থায়, চুরির ক্ষেত্রেও হবে, অনধিকার গৃহ প্রবেশকারীর ক্ষেত্রে হবে। যদি এমন ভয়ের সৃষ্টি হয় যে চোরকে যদি আমি ধরতে যাই তাহলে চোর আমাকে মেরে ফেলবে বা গুরুতর আঘাত করবে, এটাই হবে পরিণতি, একমাত্র পরিণতি আমার। এই ভয় যদি সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হওয়ার উপাদান বিদ্যমান থাকতে হবে। যেমন চোরের কাছে অস্ত্র আছে, যদি সে ধরা পড়ে যায় তাহলে সে অস্ত্র প্রয়োগ করবে, এটা নিয়ে এসেছে, সেটা যদি পাওয়া যায় পরবর্তীতে, তাহলে এবং এটা প্রমাণ করা যায় যে সেই ভীতি সৃষ্টি হয়েছে বলে তাকে মেরে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো অপরাধ হবে না। এরপরে 107 ধারায় থেকে নিয়ে 120 ধারা পর্যন্ত আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট, অর্থাৎ দুষ্কর্মের সহযোগিতা, অপরাধের প্ররোচনা, অপরাধের সহযোগিতা করা। অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করেছে সে অপরাধ, যে প্ররোচক সে অপরাধটা করে নাই কিন্তু সে প্ররোচিত করেছে, সে তাকে ইনস্টিগেট বা উদ্বুদ্ধ করেছে, অথবা সে অপরাধমূলক ষড়যন্ত্রে অংশ নিয়েছে, অথবা যে কোনো ধরনের সাহায্য করেছে, তাহলে কিন্তু সেও সমান অপরাধী হবে। এবং তার যদি ইন্টেনশন একই থাকে, 34 ধারায় যেটা বলা আছে পেনাল কোডে, তাহলে কিন্তু একই শাস্তি সেও পাবে। তারপরে 120 ক খতে আছে অপরাধমূলক ষড়যন্ত্র। কেউ যদি অপরাধমূলক ষড়যন্ত্রে অংশ নেয় তাহলে কিন্তু তার অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধের শাস্তি হবে। এরপরে রাষ্ট্রবিরোধী অপরাধের কথা বলা আছে 121 থেকে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারপর রাষ্ট্রদ্রোহিতা, এটাকে সেডিশন বলা হয়, 124 কতে সেটা আছে। এগুলো কিন্তু অনেক বড় অপরাধ, এগুলোতে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হয়। এরপরে বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশটা হচ্ছে কমন অবজেক্ট, অর্থাৎ আমরা কমন ইন্টেনশন যেটা 34 ধারায় আছে, সেখানে সবাই একই ইন্টেনশন নিয়ে অপরাধ করে। এখানে ইন্টেনশনটা এক না, কিন্তু 5 বা ততোধিক ব্যক্তি যদি কোথাও বেআইনিভাবে সমাবেশ করে তাহলে কিন্তু সে বেআইনি সমাবেশের অপরাধী হবে, এবং সেখানে সে যদি দাঙ্গা করে তাহলে তার শাস্তি বেশি হবে। এগুলো বলা আছে কিন্তু 141 থেকে 160 ধারা। সরকারি কর্মচারী সংক্রান্ত বিভিন্ন অপরাধের কথা বিভিন্ন বলা আছে, নির্বাচন সম্পর্কিত বলা আছে পেনাল কোডের মধ্যে। আমরা যেহেতু সংক্ষেপে আলোচনা করছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ, যে অপরাধগুলো বেশি হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা যদি যাই, হত্যা সম্পর্কে বলা আছে 299 ধারায় হত্যার সংজ্ঞা, আর খুনের সংজ্ঞা 300 ধারায়। যখন হত্যাটা ইন্টেনশন নিয়ে করা হয়, পরিকল্পনা করে করা হয়, তখনই তা খুন। হত্যা হচ্ছে মানুষকে মেরে ফেলা, বেআইনিভাবে মানুষকে মেরে ফেলা, এবং এটা অভিপ্রায় নিয়ে পরিকল্পনা করে করলে তা খুন। আত্মহত্যা করা অপরাধ, যদিও আত্মহত্যাকারীকে পাওয়া যায় না, কেউ যদি আত্মহত্যায় সহায়তা করে তাহলেও সে অপরাধী। এছাড়া দণ্ডবিধিতে আরেকটা শাস্তি আছে এবং অপরাধ আছে যা নিয়ে অনেক বেশি মামলা হয়,
এবং আমরা এই বিষয়ে আমরা অনেক শুনে থাকি, সেটা হচ্ছে আঘাত এবং গুরুতর আঘাত। আমরা ৩২৪ এর মামলা, ৩২৬ এর মামলা এগুলো আমরা কিন্তু শুনে থাকি। এখন আমি সংক্ষেপে আঘাত এবং গুরুতর আঘাত নিয়ে একটু আলোচনা করি। আঘাতের সংজ্ঞা হচ্ছে ৩১৯ ধারায়। আঘাতটা কি? আঘাতটা কি মানসিক? আঘাতটা কি মানসিকভাবে করা যায়? না। আঘাতটা শুধুমাত্র শারীরিকভাবেই করতে হয়। এবং সেটা কিভাবে হয়? আমি কি কাউকে বডিতে টাচ করলেই আঘাত হবে? অনেক সময় টাচ না করেও আঘাত হতে পারে। সেটা কিভাবে? এখন আমরা যদি সংজ্ঞায় যাই, সংজ্ঞায় কি আছে? যে কোনো ব্যক্তি যদি আরেকটা ব্যক্তির শরীরে যন্ত্রণার সৃষ্টি করে, এমন কোনো কাজ করে যে কাজের ফলে যন্ত্রণার সৃষ্টি হয়, অথবা রোগের সৃষ্টি হয়, অথবা তার শারীরিক বৈকল্য বা অক্ষমতা সৃষ্টি হয়। তাহলে ৩টা পয়েন্ট পাইলাম আমরা। কি করতে হবে? একটা কাজ করতে হবে আরেকজনের শরীরে। এই কাজের ফলে তার শরীরে দৈহিক যন্ত্রণা হইতে হবে। অর্থাৎ সে ব্যথা পাবে। শরীরের মধ্যে ব্যথা পাবে, অথবা তার একটা রোগ সৃষ্টি হবে শরীরের মধ্যে, অথবা শারীরিক অক্ষমতা সৃষ্টি হবে, তাহলেই কিন্তু আঘাত হবে। অর্থাৎ সবসময় কিন্তু তাকে আঘাত করে জখম করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি যদি এমনও একটা কাউকে পাওয়া যায়, আমরা যদি পাই যে আহ, একজনকে একটা ইনজেকশন করা হলো, ইনজেকশনের মাধ্যমে সে তার দেহটা অবশ হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল, মানে এই অক্ষম হয়ে গেল তার শরীরের একটা পার্ট, তাহলেও কিন্তু সেটা আঘাত। এবং একজনের একজনকে এমন কিছু খাওয়াই দেওয়া হলো তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে, যে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল, সেক্ষেত্রে সেটাও কিন্তু আঘাত, কারণ তার শরীরে পীড়ার সৃষ্টি হয়েছে। একজনকে দূর থেকে কোনো একটা রশ্মি দিয়ে তার চোখে ক্ষতি করা হলো, বা অ্যাসিডিক কিছু দিয়ে ক্ষতি করা হলো, সেই ক্ষেত্রেও কিন্তু তা আঘাত, কারণ তার শরীরে সে আঘাত পেয়েছে, অর্থাৎ তার যন্ত্রণা হয়েছে শরীরে, বা কোনো রোগের সৃষ্টি হয়েছে। অর্থাৎ কোনো শরীরে রোগের সৃষ্টি করা, শরীরে যন্ত্রণা বা ব্যথার সৃষ্টি করা, এবং শারীরিক বৈকল্য বা অক্ষমতা সৃষ্টি করলেই তাকে আঘাত করে। এই আঘাত কখন গুরুতর হবে? এটা ৩২০-এ আছে। ৩২০-এ বলা আছে ৮টা কারণে আঘাত গুরুতর হয়। যেমন কাউকে পুরুষত্বহীন করা, কারো দুই চোখের, এক চোখের যে চোখের যে কাজ, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, সরি, এটাকে রহিত করা, স্থায়ীভাবে রহিত করে ফেলা, স্থায়ীভাবে দুই কানের যে কোনো এক কান, উভয় কান হলে তো হবেই, যে কোনো এক কানের শ্রবণ শক্তি নষ্ট করে ফেলা, এবং যে কোনো শরীরের যে গ্রন্থি বা শরীরের যে অঙ্গ, অর্থাৎ শরীর তো টিস্যু বা কলা দ্বারা গঠিত, সেই শরীরে যে কোনো একটা টিস্যু, যে কোনো একটা অঙ্গ, যে কোনো একটা অর্গান শরীরের, যেমন একটা আঙ্গুল একটা অর্গান, হাত একটা অর্গান, এরকম চোখ, কান তো বললামই, এবং শরীরের যে কোনো অর্গানকে অনিষ্ট সাধন করা, এবং অর্গানের অনিষ্ট সাধন না করলেও একটা কর্মশক্তিটা নষ্ট করে দেওয়া, স্থায়ীভাবে অক্ষম করে দেওয়া, যেন সে এই অর্গানের কাজটা না করতে পারে, হাত দিয়ে সে তুলতে পারে না, হাতটাকে অবশ করে ফেলা, তাহলেও কিন্তু তার গুরুতর আঘাত হবে। আর মানুষের মুখ আর মাথার বিষয়টা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ থাকে মানুষের শরীরে, মাথা এবং মুখের মধ্যে স্থায়ী বিকৃতি করলেই কিন্তু আঘাত, গুরুতর আঘাত হবে। এবং হাড় শরীরের একটা ইম্পর্টেন্ট বিষয়, হাড় বা দাঁত যদি ডিসলোকেট করে ফেলা হয়, অর্থাৎ লোকেশন বদলায় ফেলা হয়, যেমন এমন ভাবে আঘাত করা হলো দাঁত আর দাঁতের জায়গায় নাই, এক দাঁত এক দাঁতের উপরেও চলে গেছে, হাড় ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়েছে, তাহলে কিন্তু আঘাত, গুরুতর আঘাত হবে। আর এগুলো কিছুই লাগবে না, যদি এমন আঘাত হয় যে ডাক্তার সার্টিফাই করলো যে এই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা এমন আঘাত পেয়েছে যে কমপক্ষে 20 দিন সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না, তাহলেও কিন্তু আঘাত, গুরুতর আঘাতে পরিণত হবে। এরপরে আমরা একটু আলোচনা করব আরো যে অপরাধগুলো হয়, অন্যতম অপরাধগুলো, যেমন চুরি। চুরিটা কি? চুরিটা কি করা যায়? স্থাবর সম্পত্তি কি চুরি করা যায়, নাকি অস্থাবর সম্পত্তি চুরি করতে হয়? চুরি সবসময় অস্থাবর সম্পত্তি হয়, এবং চুরিটা অসৎ অভিপ্রায় করতে হয়, আর না হলে কিন্তু চুরি হয় না। এই চুরি সম্পর্কে বলা আছে ৩৭৮ ধারা থেকে ৩৮২ ধারা। সেখানে কি বলা আছে? আমরা যদি সরাসরি আইনের বিধানটা পড়ি, তাহলে আমরা জানবো চুরির যে সংজ্ঞা, সেখানে বলা আছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দখল থেকে অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধু অভিপ্রায়ে নিয়ে নেয় এবং নিয়ে হস্তান্তর করে, অথবা হস্তান্তর করে, তাহলে তা চুরি হবে। অর্থাৎ চুরির যে উপাদানগুলো আমরা পাই, সম্পত্তিটা হতে হবে অস্থাবর, এবং যে ব্যক্তি এই সম্পত্তির মালিক, তার কাছ থেকে চুরি হবে এমন কোনো কথা নাই। মালিকের পক্ষ থেকে যদি কোনো তত্ত্বাবধায়ক থাকে, তার কাছ থেকে কিন্তু সম্পত্তি চুরি করা যাবে। এমনকি মালিক নিজেও তার সম্পত্তি চুরি করতে পারে, যদি সে আরেকজনকে দিয়ে দেয় সম্পত্তিটা ট্রাস্ট করে, অথবা আরেকজনের তত্ত্বাবধানে একটা চুক্তির ভিতরে, তাহলে কিন্তু সেও এটা নিতে পারে না।
তার সম্পত্তিটা নিতে পারে না। যেমন মর্টগেজ করা জায়গাটা সে নিয়ে নিতে পারে না, সে এটা বিক্রি করে নিতে পারে না আরেকজনের কাছে। যদিও মর্টগেজের বিষয়টা হচ্ছে স্থাবর সম্পত্তিতে, কিন্তু এমনিতেও একটা চুক্তি করা হলো যে এই জিনিসটা বা টাকা নিয়ে, টাকা ধার নিয়ে এই জিনিসটা সে তার কাছে রেখে দিল, সেক্ষেত্রেও কিন্তু সেটা সে করতে পারবে। এবং চুরির যে বিষয়টা সেটা অবশ্যই হবে অসাধু অভিপ্রায়, অসৎ অভিপ্রায়। সৎ অভিপ্রায়ে মজা করার জন্য বা ঠাট্টা চলে সে নিয়ে গেল, তাহলে কিন্তু, বা যুক্তিসঙ্গত কারণে নিয়ে গেল, আইনসঙ্গত কারণে নিয়ে গেল, তাহলে কিন্তু সেটা অপরাধ না, চুরি না। এবং চুরিতে কিন্তু স্থানান্তর করতে হবে, চুরির জিনিসটা সরায় ফেলতে হবে, তাহলে কিন্তু চুরি হবে। চুরি শাস্তির কথা এখানে বলা আছে যে যদি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার ভৃত্য বা চাকর, সে যদি চুরি করে তাহলে তার কি শাস্তি হবে, এবং অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে কি শাস্তি হবে, এগুলো কিন্তু চুরি শাস্তি বিধানের মধ্যে বলা আছে। চুরি ছাড়াও এখানে আরো যে অপরাধগুলোর কথা বলা আছে, যেমন এক্সটরশন অর্থাৎ চাঁদাবাজি বা অবৈধ জুলুম, অবৈধভাবে কিছু নিয়ে নেওয়া, স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হয়, এটা বলা আছে 383 ধারায়। আমরা এখন এই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করি, যেটাকে আইনে বলপূর্বক গ্রহণ বলা হয়। ইংরেজিতে এক্সটরশন, বলপূর্বক গ্রহণ বা অবৈধ জুলুম বা অবৈধ আদায় বা চাঁদাবাজি আমরা যাই বলি, এটা হচ্ছে 383 ধারা। এখন কোন জিনিসটা চাঁদাবাজি হবে, কোন জিনিসটা বলপূর্বক গ্রহণ হবে? এটা স্থাবর সম্পত্তি হইতে পারে, অস্থাবর সম্পত্তি হইতে পারে। স্থাবর সম্পত্তি একজন লিখে দেওয়ার জন্য বলল ভয় দেখিয়ে, তাহলেও সেটা বলপূর্বক গ্রহণ। চাঁদা দাবি করলো একজন, জোর করে স্বাক্ষর নিয়ে তার কোনো একটা মূল্যবান জামানত হতে পারে, এমন যে কোনো জিনিস সে নিতে চাইলো ভয় দেখিয়ে, এবং এটা ভয় দেখিয়ে নিলেই সেটা বলপূর্বক গ্রহণ হবে, এবং সেটা কিন্তু একটা অপরাধ, যেটাকে এক্সটরশন বলা হয়। এছাড়া 390 ধারা, সেখানে আছে হচ্ছে দস্যুতার কথা। আমরা যদি দস্যুতা নিয়ে একটু আলোচনা করি, সেখানে সংজ্ঞাটা দেখি। দস্যুতা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দস্যুতার সংজ্ঞাটা, দস্যুতা হচ্ছে হয় চুরি না হয় বলপূর্বক গ্রহণ। অর্থাৎ চুরি আর বলপূর্বক গ্রহণ একটা পর্যায়ে গেলে সেটা আর চুরি চুরি থাকে না, বলপূর্বক গ্রহণ থাকে না, হয়ে যায় দস্যুতা। এবং ডাকাতির সংখ্যাটা আরো মজার। দস্যু দলের সংখ্যা যদি 5 জন বা তার বেশি হয়, তাহলে কিন্তু ডাকাত কিন্তু আলাদা কোনো অপরাধ না। ডাকাতি, দস্যুতা থেকে ডাকাতি সৃষ্টি হয়। এখন চোর কখন দস্যু হয়? চোর যখন চুরি করার সময় বা চুরির যে কার্যক্রম চলা, এই চলাকালীন সময়ে সেটা চুরি করতে গিয়ে, চুরি করার উদ্যোগকালে, চুরিকৃত বস্তু নিয়ে যাওয়া হোক, চুরির যে প্রক্রিয়াটা চলে সেই প্রক্রিয়ার ভিতরে সে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি মৃত্যু ঘটায় বা তাকে আঘাত দান করে বা তাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ নেয়, অথবা তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ আটকের ভয় দেখায় অথবা উদ্যোগ গ্রহণ করে, তাহলে কিন্তু চোর আর চোর নাই, চোর হয়ে যাবে দস্যু। আর বলপূর্বক গ্রহণকারী কখন দস্যু হবে? যে ক্ষেত্রে বলপূর্বক গ্রহণকারী বলপূর্বক গ্রহণকালে সামনে উপস্থিত ব্যক্তি, যাকে ভয় দেখিয়ে সে তার অপরাধটা করছে, সে ব্যক্তি খুব সামনে উপস্থিত থাকে সে, এবং তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অবরোধের ভয় দেখিয়ে সে তার অপরাধটা করে, তখন কিন্তু এই বলপূর্বক গ্রহণকারী দস্যু বলে পরিগণিত হবে। এছাড়া অপহরণ, অপবাহন আছে, একটা অপরাধ। আমরা এই বিষয়ে শুধু অপরাধটা বলে দিই সংক্ষেপে, সব বিস্তারিত আলোচনায় না যাই, কারণ আমাদের আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে। এছাড়া মানহানি একটা অপরাধ। মানহানির অপরাধটা সংক্ষেপে একটু জেনে নিই। মানহানির কথা অনেকেই বলে যে মানহানি মামলা হয়, এটা কিভাবে হবে? আমি একজনের মানহানি করলেই কিন্তু মানহানি হবে না, এটা তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে তার সুনামটা হানি হতে হবে, তাহলেই সেটা মানহানি হয়। এটা 500 ধারায় কিন্তু দণ্ডবিধিতে মানহানি সম্পর্কে শাস্তির কথা বলা আছে। এছাড়া পেনাল কোডে প্রতারণার কথা আছে। আমরা একটা ধারার কথা সবসময় বলি যে ওই লোকটা 420, এটা কোথা থেকে আসছে? এটা 415 ধারা থেকে নিয়ে 420 ধারাতে কিন্তু মানহানির কথা বলা আছে, সরি, প্রতারণার কথা বলা আছে। প্রতারণাটা কি? প্রতারণার সংজ্ঞাটা যদি আমরা একটা দেখি, যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে প্রতারণামূলক ভাবে, অসাধুভাবে ফাঁকি দিয়ে তার কাছে কোনো কিছু সমর্পণ করতে, কোনো সম্পত্তি সমর্পণ করতে তাকে প্ররোচিত করে, তাহলে কিন্তু প্রতারণা। অর্থাৎ প্রতারণায় প্রতারক প্ররোচিত করবে,
প্রতারক কিন্তু চুরি করবে না সম্পত্তিটা। প্রতারককে এমন ভাবে সে যে আসবে, সে তাকে প্ররোচিত করবে যে সে যেন তার সম্পত্তিটা তাকে দিয়ে দেয়, এবং সে তার এই ফাঁকি বা প্ররোচনার মধ্যে পড়ে এবং তার প্রতারণার মধ্যে পড়ে সে সরল বিশ্বাসে তা দিয়ে দিবে। যে ব্যক্তি সরল, সে মানে ভিকটিম, সে দিয়ে দিবে। তখন কিন্তু তার বিরুদ্ধে সে প্রতারণার মামলাটা করতে পারবে যখন এটা প্রতারণা হবে। এবং প্রতারণা করে যদি সে কোনো সম্পত্তি নিয়ে নেয়, তাহলে কিন্তু সেটা 420 ধারায় পড়বে এবং তার শাস্তিটা বেশি হবে। চারশো 20 ধারায় যে শাস্তি কথা বলা আছে, এটা হচ্ছে 7 বছরের কারাদণ্ড। আর ডাকাতির কথা আমরা যেটা বললাম, দস্যুতা এবং ডাকাতি, সেক্ষেত্রে ডাকাতির শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ডাকাতি সংঘটনকালে মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড হয়। 396-95 ধারায় আছে যে যাবজ্জীবন কারাদণ্ড, আর 96 ধারায় খুন সহকারে ডাকাতি, যদি ডাকাতি করতে গিয়ে খুন করে ফেলে তাহলে কিন্তু সরাসরি মৃত্যুদণ্ডের বিধানও আছে। এর আগে আমরা বলপূর্বক গ্রহণ করেছি। বলপূর্বক গ্রহণের সর্বনিম্ন শাস্তি 384 ধারায় 3 বছরের কারাদণ্ড। এছাড়াও আরো কিছু শাস্তি কথা বলা আছে। এর আগে আমরা চুরি করেছি। চুরির যদি আমরা শাস্তির ধারাগুলো একটু সংক্ষেপে জেনে নিই, যেহেতু এই অপরাধটা বেশি হয়। কেউ যদি বাসগৃহ থেকে চুরি করে 380 ধারায় আছে, তাহলে তার 7 বছরের কারাদণ্ড। আর যদি স্বাভাবিক যে চুরির শাস্তি, সেটা হলো 3 বছরের কারাদণ্ড। এটা 379 ধারায়। আর 381 ধারায় আছে, যদি কেউ, আমি আগেই বলেছিলাম যে চাকর যদি চুরি করে তাহলে তার শাস্তি হবে আর একটু বেশি হবে, 7 বছরের কারাদণ্ড হবে। এবং 482 ধারায় আছে, চুরি করার উদ্দেশ্যে যদি মৃত্যু ঘটানো হয়, আঘাত দান করা হয় বা আটকাবার প্রস্তুতি নেওয়ার পর চুরি করা হয়, তাহলে শাস্তি হবে সশ্রম কারাদণ্ড হবে 10 বছর পর্যন্ত, এবং তার সাথে জরিমানা হবে। এছাড়া পেনাল কোডে রেপের কথা বলা আছে, সেটা নারী শিশু নির্যাতন আইন নামে একটা আলাদা আইন আছে, সেই আইনে একটা শাস্তির বিধান করা হয়। কিন্তু সংজ্ঞাটা কিন্তু পেনাল কোডের 375 ধারাতে আছে। এছাড়া জালিয়াতি সংক্রান্ত বিষয়ে পেনাল কোডে বলা আছে, এটাও একটা অপরাধ, এটা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা অপরাধ, এই কথা কিন্তু পেনাল কোডে আছে। অর্থাৎ আমরা সংক্ষেপে আজকে জানলাম পেনাল কোডের বর্ণিত বিভিন্ন বড় বড় অপরাধের সংজ্ঞা এবং বড় বড় অপরাধের শাস্তি সম্পর্কে সংক্ষেপে আমরা একটা ধারণা নিলাম। আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে যে অপরাধগুলো বড় বড়, সেই অপরাধগুলো আলাদাভাবেও আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।